বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রসায়ন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আলোচনার পূর্বে আমি আমাকে পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ আজিজুল হক, প্রভাষক, রসায়ন, লায়ন্স গ্রাউন্ড কলেজ, সৈয়দপুর টাঙ্গাইল। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই অধ্যায়ে কিছু টপিকস নিয়ে আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে আমাদের বিক্রিয়ার গতি, বিক্রিয়ার গতির উপর তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব এবং সক্রিয়ণ শক্তি। এই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। কেমন? প্রথমে আমরা বিক্রিয়ার গতি কি এই বিষয় নিয়ে আলোচনা করি। দেখো, বিক্রিয়ার গতি বা বেগ বা হার হচ্ছে যে প্রতি একক সময়ে কি পরিমাণ উৎপাদ তৈরি হয় বা প্রতি একক সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা কতটুকু হ্রাস পায়, সেটা হচ্ছে বিক্রিয়ার বেগ বা হার। কিন্তু বেগ উল্লেখ আছে, বোঝা গেল যে কোনো কিছুকে সময় দিয়ে ভাগ দিতে হবে। তো দেখো, একটা বিক্রিয়ায় সময়ের সাথে সাথে উৎপাদ বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ উৎপাদ তৈরি হলো তাকে আমরা সময় দিয়ে ভাগ দেবো, ফলে বিক্রিয়ার বেগ পাবো। কিংবা বিক্রিয়ার ঘনমাত্রা সময়ের সাথে হ্রাস পায়, তো সেক্ষেত্রে প্রতি একক সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা কতটুকু হ্রাস পায় সেটা হচ্ছে আসলে বিক্রিয়ার বেগ। আমরা সংজ্ঞাটা চলে যাই। দেখো, প্রতি একক সময়ে যে পরিমাণ উৎপাদ তৈরি হয় বা বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস পায় তাকে বিক্রিয়ার গতি বা হার বলে। কেমন? আমরা আরেকবার শুনি। প্রতি একক সময়ে যে পরিমাণ উৎপাদ তৈরি হয় বা বিক্রিয়ার ঘনমাত্রা যতটুকু হ্রাস পায় তাকে বিক্রিয়ার গতি বা হার বলে। আমরা রাসায়নিক জিনিসটা একটু ক্লিয়ার দিই। তো ধরি টি সময়ে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিএক্স। টি সময় মানে প্রাথমিক সময় ছিল মনে করো T1, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর সময় হলো T2। তো সেক্ষেত্রে সময় পরিবর্তন হলো টি এবং ঘনমাত্রার পরিবর্তন হলো ডিএক্স। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ে কি পরিমাণ উৎপাদ তৈরি হলো, অথবা বিক্রিয়ার ঘনমাত্রা কতটুকু হ্রাস পাইল। আমরা ধরি যে টি সময় উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে ডিএক্স এবং বিক্রিয়ার ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে ডিসি। আমরা দুটোই দেখলাম। তো সেক্ষেত্রে বিক্রিয়া হবে যদি উৎপাদের সাপেক্ষে হয় ডিএক্স বাই ডিটি, অর্থাৎ কতটুকু উৎপাদ তৈরি হলো নির্দিষ্ট সময় অর্থাৎ ডিটি সময়, সেটা হচ্ছে বিক্রিয়া হার। অথবা বিক্রিয়ার ঘনমাত্রা কতটুকু হ্রাস পেল সেটা হচ্ছে আসলে বিক্রিয়া হার অর্থাৎ মাইনাস ডিসি বাই ডিটি। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো, উৎপাদ যদি হয় তো সেক্ষেত্রে প্লাস দিব, আর যদি বিক্রিয়া হয় তাহলে মাইনাস দিব। কেন? কারণ উৎপাদ সময়ের সাথে বৃদ্ধি পায়, এখানে প্লাস, আর বিক্রিয়ার ঘনমাত্রা সময়ের সাথে হ্রাস পায়, এখানে হচ্ছে মাইনাস। ঠিক আছে? উৎপাদের সাপেক্ষে বলবো ডিএক্স বাই ডিটি, আর বিক্রিয়ার সাপেক্ষে বলবো মাইনাস ডিসি বাই ডিটি। এখানে এক্স বলতে উৎপাদ বোঝানো হয়েছে এবং সি বলতে বিক্রিয়ক বোঝানো হয়েছে। আমরা জিনিসটা দেখে নেব। আর ডিটি হচ্ছে সময়ের পরিবর্তন। এখন এই যে বিক্রিয়ার হার, এটা বিক্রিয়ার উপর নির্ভরশীল। এক এক বিক্রিয়ার জন্য বিক্রিয়া হার সমীকরণ এক এক রকম হতে পারে। আমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে এ মোল এ, বি মোল বি, ডি মোল ডি এবং ই মোল ই। অর্থাৎ এটা বিক্রিয়ক হচ্ছে এগুলো এবং এগুলো হচ্ছে উৎপাদ। তো সেক্ষেত্রে এই বিক্রিয়ার জন্য বিক্রিয়া হারের সমীকরণটা কি হবে? দেখো, বিক্রিয়া হার সমান 1/a ডি বাই ডিটি। অর্থাৎ এ যত মোল ছিল বিক্রিয়া হারের সময় তাকে তত দিয়ে ভাগ করতে হবে এবং ডি বাই ডিটি, অর্থাৎ ডি বলতে এর ঘনমাত্রা কতটুকু হ্রাস পেয়েছে ডিটি সময়। বি এর সাপেক্ষে যদি বলি তা দেখো -1/b ডিবি বাই ডিটি। অন্যভাবে যদি উৎপাদের সাপেক্ষে বলি 1/d ডিডি বাই ডিটি। ই এর সাপেক্ষে যদি বলি 1/e ডি বাই ডিটি। তো এই বিক্রিয়ার জন্য বিক্রিয়া হারের সমীকরণ হবে এটা। অর্থাৎ যে কোনো একটা দিলেই আমাদের হবে। আমাদের এটা সুন্দর করে মুখস্থ করে নিতে হবে, না হলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। কেমন? এবার আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে বেগ ধ্রুবক কি। আমরা যেহেতু বিক্রিয়ার হার দেখলাম তাহলে বা বেগ দেখলাম, তো বেগ ধ্রুবক অবশ্যই আমাদের জানতে হবে। এই বেগ ধ্রুবক সংজ্ঞাটা প্রায় পরীক্ষা আসে, আমরা জিনিসটা ভালো করে নেব। বেগ ধ্রুবক আলোচনার পূর্বে আমরা বিক্রিয়ার হার ঘনমাত্রার সমানুপাতিক এভাবে আলোচনা করার মাধ্যমে বিক্রিয়ার বেগ ধ্রুবক যদি আমরা মুখস্থ করি তাহলে আমাদের সবসময় মনে থাকবে। দেখো, আমরা জানি বিক্রিয়ার হার
ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। কেমন? এখন আমরা যদি সংকেতিক চিহ্নটা উঠাই দিই তাহলে কি হবে, যে বিক্রিয়ার হার সমান সমান কেসি। তাহলে কে হচ্ছে একটা ধ্রুবক, এই কেটাই হচ্ছে আসলে বেগ ধ্রুবক বা হার ধ্রুবক, বা বিক্রিয়ার হার সমান সমান কে, অর্থাৎ কে সমান সমান বিক্রিয়ার হার কখন হবে, যদি বিক্রিয়কের ঘনমাত্রা হয় 1 মোলার। 1 মোলার মানে 1 মোল পার লিটার, কারণ ঘনমাত্রা কি মোল পার লিটার, কেমন? অর্থাৎ প্রতি লিটারে কত মোল থাকে সেটা আসলে ঘনমাত্রা। 1 মোলার মানে 1 লিটারে 1 মোল থাকবে, কেমন? তো আমরা দেখো সংজ্ঞাটা আমরা এখন এই সমীকরণের সাহায্যে দিতে পারতেছি কিভাবে, যে বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হলে, তো বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হলে বিক্রিয়ার যে হার পাওয়া যায় তাকে কে বা বিক্রিয়ার বেগ ধ্রুবক বলে। কেমন? আমরা সংজ্ঞায় দেখে নিই। দেখো বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হলে বিক্রিয়ার যে হার পাওয়া যায় তাকে বেগ ধ্রুবক বলে। তো এই সংজ্ঞাটা তোমরা যদি মুখস্থ করো তাহলে মুহূর্তের মধ্যে ভুলে যাবে, কিন্তু যদি এভাবে মনে রাখো যে আমরা জানি বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, তবে বিক্রিয়ার হার সমান কেসি, আবার কে সমান বিক্রিয়ার হার কখন হবে, যখন সি সমান 1 মোলার হবে। এভাবে আমরা মনে রাখবো যে বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হলে বিক্রিয়ার যে হার পাওয়া যায় তাকে বেগ ধ্রুবক বলে। এখন আমরা বিক্রিয়ার হার করলাম এবং বিক্রিয়ার হার ধ্রুবক করলাম, এটা একক আমরা করব। তো বিক্রিয়ার হারের একক হচ্ছে, তো দেখো আমরা দেখলাম যে বিক্রিয়ার হার সমান উপরে থাকে উৎপাদ বা বিক্রিয়ক, নিচে সমান, এবং উৎপাদ বিক্রিয়কের ঘনমাত্রা যদি একক যদি মোল পার লিটার হয় তাহলে বিক্রিয়ার হারের একক হবে মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়ার হারের একক কি হবে, মোল পার লিটার পার সেকেন্ড, কেমন? এবং বেগ ধ্রুবক একক কি হতে পারে, দেখো বেগ ধ্রুবকের একক বিক্রিয়ার ক্রমের উপর নির্ভরশীল। প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবক একরকম, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবক একরকম। আমরা এই জিনিসটা পরে ক্লিয়ার হয়ে নেব, তোমরা বই জিনিসটা দেখে নেবা, না পারলে পরে আমি একটা অন্য ভিডিওতে জিনিসটা ক্লিয়ার করে দেব। এবার আসছি আমরা বিক্রিয়ার হারের উপর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব, অর্থাৎ বিক্রিয়ার হারের উপর তাপমাত্রা কি ভূমিকা রাখে, চাপ কি ভূমিকা রাখে, ঘনত্ব কি ভূমিকা রাখে। এই তিনটা টপিকসেই পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নে এসেছিল, আমরা দেখেছি। তো আমরা জিনিসটি একে একে আলোচনা করি। প্রথমে আসি বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব। তো বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব আলোচনা করার পূর্বে বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভরশীল সেটা একটু আমরা দেখে নিই। বিক্রিয়ার হার দুটি বিষয়ের উপর নির্ভরশীল। প্রধানত বিষয় দুটি হচ্ছে যে বিক্রিয়কের মধ্যে কত সংঘর্ষ ঘটতেছে সেটার উপর। বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষ যত বেশি ঘটবে বিক্রিয়ার হার তত বেশি ঘটবে। আর একটা হচ্ছে যে সক্রিয়ণ শক্তি, একটা বিক্রিয়ার সক্রিয় শক্তি যত কম হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। এখন আবার টপিক চলে আসবে সক্রিয়ণ শক্তি কি। সক্রিয়ণ শক্তি হচ্ছে যে ন্যূনতম যে শক্তি অর্জন করলে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে সক্রিয়ণ শক্তি বলে। একটু পরেই আমরা ওটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, তাও আরেকবার দেখে নিই বা শুনে নিই। সেটা হচ্ছে যে ন্যূনতম যে শক্তি অর্জন করলে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে সক্রিয়ণ শক্তি বলে। সক্রিয় শক্তি যত কম হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। তো আমরা আসল টপিকে চলে আসি যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? কারণ বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বাড়াই তাহলে বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষ বেড়ে যাবে। বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষ যত বাড়বে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? যে বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাবে, এই কারণে বিক্রিয়ার গতি বাড়বে। এবার চলে আসি বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব আলোচনা করার পরে আমরা আরেকবার স্মরণ করে নিই যে বিক্রিয়ার হার দুটি বিষয়ের উপর নির্ভরশীল। একটি হচ্ছে বিক্রিয়কগুলোর মধ্যে কত সংঘর্ষ ঘটতেছে এবং বিক্রিয়ার সক্রিয় শক্তি কি কতটুকু। তো দেখো তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি যদি বেড়ে যায় তাদের মধ্যে কি হবে? সংঘর্ষ বেড়ে যাবে। সংঘর্ষ যত বেড়ে যাবে পুরাতন বন্ধন তত বেশি ভাঙবে এবং বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া বৃদ্ধি পায় কেন? তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া হার বৃদ্ধি পায় কারণ তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক অণুগুলো গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। সংঘর্ষ বেড়ে গেলে বিক্রিয়া হার বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে যে
তাপমাত্রা বাড়লে বিক্রিয়া বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বাড়ালে সক্রিয়ণ শক্তি অর্জনকারী অণুর সংখ্যা বেড়ে যায়। আমরা আরেকবার শুনি, সক্রিয়ণ শক্তি অর্জনকারী অণুর সংখ্যা বেড়ে যায়। তাপমাত্রা যদি আমরা বাড়াই, সক্রিয়ণ শক্তি অর্জনকারী অণুর সংখ্যা বৃদ্ধি পায়, এই কারণে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে সহজে যদি আমরা বলি যে তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন, তোমরা বলবা যে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, তাই বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ালে বিক্রিয়কগুলোর সক্রিয়ণ শক্তি অর্জনকারী অণুর সংখ্যা বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কেমন? এবার আসি চাপের প্রভাব। আমরা জানি যে বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষ যত বাড়বে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। তো গ্যাসীয় বিক্রিয়কগুলোর সাথে দূরে দূরে অবস্থান করে অল্প চাপ, তো অল্প চাপে যদি দূরে দূরে অবস্থান করে তাদের সংঘর্ষই ঘটবে না, তাহলে বিক্রিয়ার হার কিভাবে বৃদ্ধি পাবে? আমরা যদি চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়কগুলো কাছাকাছি আসবে, কাছাকাছি আসলে তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে, ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি দেখলাম যে চাপ বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ চাপ বাড়ালে বিক্রিয়কসমূহ কাছাকাছি আসে এবং তাদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার আসি যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ ঘনমাত্রা বাড়ালে তাদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়লে বিক্রিয়া বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বাড়লে বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষ, বিক্রিয়কগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে সংঘর্ষ বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়া বৃদ্ধি পায়। এবং তাপমাত্রা বাড়ালে সক্রিয়ণ শক্তি অর্জনকারী অণুর সংখ্যা বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়া হার বৃদ্ধি পায়। চাপের প্রভাব, চাপ বাড়ালে বিক্রিয়কগুলো কাছাকাছি আসে, ফলে তাদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায় এবং বিক্রিয়া হার বৃদ্ধি পায়। কেমন? এবার আমরা বিক্রিয়া হার সম্পর্কিত দুটি গাণিতিক সমস্যার সমাধান করি। গাণিতিক সমস্যা, নাইট্রোজেন পেন্টঅক্সাইডের বিয়োজনের ক্ষেত্রে 0.5 মিনিট অর্থাৎ 30 সেকেন্ড সময়ে যদি 1.8 × 10⁻² মোল পার লিটার NO2 উৎপন্ন হয়, তবে N2O5 এর বিয়োজন বিক্রিয়ার গতির হার গণনা করো। দেখো, NO2 উৎপন্ন হয়, নাইট্রোজেন পেন্টঅক্সাইড বিয়োজিত হয়ে NO2 উৎপন্ন হয়, উপর বলা হয়েছে এবং সময় দেওয়া আছে কত? 30 সেকেন্ড। অর্থাৎ আদি সময় যখন বিক্রিয়া শুরু হয়নি তখন সময় ছিল 0। হ্যাঁ, একটি নির্দিষ্ট সময় 30 সেকেন্ড পর NO2 উৎপন্ন হয়, এত মোল পার লিটার। বিক্রিয়ার হার কত? উৎপত্তির সাপেক্ষে। তো সেক্ষেত্রে আমরা বিক্রিয়াটা কি দেখতেছি? N2O5 নাইট্রোজেন পেন্টঅক্সাইড বিয়োজিত হয়ে 4 মোল NO2 এবং 1 মোল অক্সিজেন তৈরি করে। এই সমীকরণ অনুসারে বিক্রিয়ার হার কি হবে? আমরা কিন্তু এটা আগে দেখেছিলাম একটা বিক্রিয়ার ক্ষেত্রে, মনে আছে কিনা? দেখো, বিক্রিয়ার হার যেহেতু কয় মোল আছে দেখো তো, 4 মোল, তো 1/4 dNO2/dt, অর্থাৎ এক্ষেত্রে NO2 হচ্ছে NO2 এর ঘনমাত্রার পরিবর্তন। দেখো, যখন বিক্রিয়া শুরু হয়নি তখন x1 অর্থাৎ NO2 ঘনমাত্রা 0 ছিল, আর 30 সেকেন্ড পর NO2 এর ঘনমাত্রা হচ্ছে x2। T1 হচ্ছে যে সময় যখন 0 ছিল, আর T2 হচ্ছে যে 30 সেকেন্ড পর, অর্থাৎ 30 সেকেন্ড, অর্থাৎ x2 হচ্ছে যে 30 সেকেন্ড পর NO2 এর ঘনমাত্রা, আর x1 হচ্ছে যে প্রারম্ভিক অবস্থায় NO2 এর ঘনমাত্রা। অর্থাৎ যখন বিক্রিয়া শুরুই হয়নি তখন তো NO2 থাকবেই না। T1 মানে প্রাথমিক সময় 0, আর T2 মানে হচ্ছে যে 0.5 মিনিট বা 30 সেকেন্ড। আমরা যদি এই মানগুলো বসাই তাহলে আমরা পাবো 1.5 × 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড। দেখো, বিক্রিয়া হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। কেন? উপরে ছিল ঘনমাত্রা, নিচে ছিল সময়। ঘনমাত্রা একক মোল পার লিটার আর সময় একক সেকেন্ড। এটা সেকেন্ডের উপরে গিয়ে মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে? এই সমস্যাটা তোমরা বারবার প্র্যাকটিস করবে, এটার উপর ভিত্তি করেই বোর্ডে প্রশ্ন এসেছিল, এরকম প্রশ্ন এসেছিল। এবার আমরা বিক্রিয়কের সাপেক্ষে একটা গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, এখানে বলা হয়েছে যে নাইট্রোজেন পেন্টঅক্সাইডের বিয়োজনের ক্ষেত্রে প্রথমে অর্থাৎ প্রাথমিক সময়ে নাইট্রোজেন পেন্টঅক্সাইডের ঘনমাত্রা ছিল এত, 2 মিনিট পর এতই ঘনমাত্রা এত হয়, ফলে বিক্রিয়ার গতির হার গণনা করো। দেখো, প্রারম্ভিক অবস্থায় N2O5 এর ঘনমাত্রা ছিল এত, 2 মিনিট পর অর্থাৎ 120 সেকেন্ড পর এত ঘনমাত্রা এত, অর্থাৎ বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস পেয়েছে। তো সেক্ষেত্রে বিক্রিয়ার গণনা করতে বলছে আমাদের। তো বিক্রিয়াটা আমরা একটু আগে দেখছি, আবার দেখি। তো যেহেতু বিক্রিয়কের সাপেক্ষে বলছে, তাহলে বিক্রিয়ার হার কি হবে? মাইনাস, যেহেতু এখানে 2 আছে, 1/2 dNO2/dt, অর্থাৎ N2 এর ঘনমাত্রা পরিবর্তন। তো দেখো, x1 কি ছিল? প্রারম্ভিক ঘনমাত্রা, ওটা এটা।
আর x2 হচ্ছে যে অর্থাৎ 2 মিনিট পর যে ঘনমাত্রাটা, ঠিক আছে। t1 কত, t1 প্রারম্ভিক অবস্থায় t1 অর্থাৎ সময় যখন শুরু হয় 0, আর 2 মিনিট পর যেহেতু বলছে, তো সেক্ষেত্রে 120 সেকেন্ড। কেমন, আমরা মানগুলো বসাই দিই। দেখো x2 মানে কি, অর্থাৎ 120 সেকেন্ড পর ঘনমাত্রা, আর এটা হচ্ছে কি প্রারম্ভিক অবস্থায় ঘনমাত্রা। এটা t2 কি, যে t সময় পর যে সময়টা সেটা, আর t1 তো 0 ছিল। আমি যেগুলো বসাই দিই, দেখো এখানে কিন্তু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, এখানে একটা মাইনাস আসবে, এই মাইনাস এই বিয়োগফলের মাইনাস এবং এই মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে, এবং মানটা আসবে 1.4 গুণ 10⁻⁴ মোট ভ্যালুটা পার সেকেন্ড। তাহলে দেখলাম যে উপদের সাপেক্ষে প্লাস, বিক্রিয়কের সাপেক্ষে মাইনাস। কেমন, দুটো গাণিতিক সমস্যা ভালো করে সমাধান করবো, এরকম প্রশ্নই বোর্ডে এসেছিল। কেমন, এবার আসি আমরা সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। আমরা এর আগে জেনেছি যে সক্রিয় শক্তি কি ছিল, যে ন্যূনতম যে শক্তি অর্জন করলে বিক্রিয়ক সময় বিক্রিয়া অনুসরণ করে তাকে সক্রিয় শক্তি বলে। এই জিনিসটা আমরা বিস্তারিত একটু আলোচনা করব। তো আমরা প্রথমে সংজ্ঞা চলে যাই, যে ন্যূনতম যে শক্তি অর্জন করলে বিক্রিয়ক সময় বিক্রিয়া অনুসরণ করে তাকে সক্রিয় শক্তি বলে। এটা একটা সংজ্ঞা। আর একটা সংজ্ঞা আছে, আমাদের দুটো সংজ্ঞা করতে হবে। আর একটা সংজ্ঞা হচ্ছে বিক্রিয়ক কোনো গড় শক্তি এবং অস্থায়ী অবস্থায় বস্তু কোনো গড় শক্তির পার্থক্যকে সক্রিয় শক্তি বলে। পরের সংজ্ঞাটা হয়তো তোমরা বুঝো না, আমরা এটা ক্লিয়ার হওয়ার জন্য শক্তি প্রবর্তিত চূড়া ধারণা নেব। দেখো এটা হচ্ছে একটা শক্তি প্রবর্তিত চূড়া। এক্স অক্ষে বিক্রিয়ার অগ্রগতি, অর্থাৎ বিক্রিয়া কত দ্রুত বিক্রিয়া কিভাবে ঘটতেছে সেটা, আর ওয়াই অক্ষে হচ্ছে যে শক্তি, অর্থাৎ বিক্রিয়কের শক্তি। কেমন, তো দেখো এখানে বিক্রিয়ক এ এবং আর একটা বিক্রিয়ক হচ্ছে পিসি, এরা বিক্রিয়া করবে। এদের গড় শক্তি হচ্ছে কত, মানে প্রত্যেকটা পদার্থের কিন্তু একটা শক্তি আছে, আমরা বুঝতে পারি না, প্রত্যেক পদার্থের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে এ এবং বিসি এর গড় শক্তি হলো, এ এবং বিসি এর গড় শক্তি হলো 20। কেমন, তো যখন এদের মধ্যে সংঘর্ষ হবে তখন বিক্রিয়কগুলোর মধ্যে বন্ধন ভাঙবে। দেখো বিসি এর একটা মধ্যে অবশ্যই বন্ধন আছে, এই বন্ধনটা ভাঙবে, আর পরমাণুগুলোর মধ্যে নতুন বন্ধন তৈরি হবে। হ্যাঁ, তো এই বন্ধন ভাঙা এবং গড়া একসঙ্গেই চলে। তো এই বন্ধন ভাঙা এবং গড়া, যে অবস্থায় বন্ধন ভাঙা এবং গড়া একসঙ্গে চলে তাকে বলা অস্থায়ী অবস্থা বা অস্থায়ী জটিল বা অবস্থান্তর অবস্থা। ঠিক আছে, তো একটা ন্যূনতম শক্তি অর্জন করলে এই বিসি এর মধ্যে বন্ধন ভেঙে যায়। হ্যাঁ, এবং এ এবং বি এর মধ্যে বন্ধন গরম এবং বিসি এর মধ্যে বন্ধন ভাঙা একসঙ্গে চলে একটা ন্যূনতম শক্তি অর্জন করলে। এই যে এরা গড় শক্তি অপেক্ষায় এই যে ন্যূনতম শক্তি একটু অর্জন করলো এবং অস্থায়ী জটিল অবস্থায় গেল বা অবস্থান্তর অবস্থায় গেল, এই ন্যূনতম শক্তিটাই হচ্ছে আসলে সক্রিয় শক্তি। ঠিক আছে, এটা একটা শক্তি প্রবর্তিত চূড়া দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ এটা বিশাল আকৃতি, মনে করো একটা পর্বত। ঠিক আছে, বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে, এই বিক্রিয়কগুলোর মধ্যে একটা ন্যূনতম গড় শক্তি ছিল, সেটা কত 20। এই 20 শক্তি অপেক্ষা একটা ন্যূনতম শক্তি যখন এরা অর্জন করবে, হ্যাঁ, তখন তারা এই শক্তি প্রবর্তিত চূড়ায় উঠতে পারবে, আর যারাই এই চূড়ায় উঠতে পারবে তারাই উৎপাদে পরিণত হতে পারবে। অর্থাৎ এটা পর্বতের এই পাশ এবং এটা হচ্ছে পর্বতের এই পাশ। ঠিক আছে, তো যারা এই শক্তি প্রবর্তিত চূড়ায় উঠতে পারবে তারাই বিক্রিয়া অংশগ্রহণ করবে। ক্লিয়ার, তো বিক্রিয়কগুলোর মধ্যে বন্ধন ভাঙা এবং গড়া একসঙ্গে যখন চলে তখন সেই অবস্থাকে বলবো আমরা অবস্থান্তর অবস্থা বা অস্থায়ী অবস্থা বা জটিল অবস্থা বা অবস্থান্তর অবস্থা, বিভিন্নভাবে তাকে অভিহিত করা হয়। তো অবস্থান্তর অবস্থা কি, যে অবস্থায় বিক্রিয়কগুলোর মধ্যে বন্ধন ভাঙে, এই যে এটার মধ্যে দেখো বন্ধন ভাঙছে, আর যে অবস্থায় বন্ধন করে, এই যে এ বির মধ্যে বন্ধন করছে, যে অবস্থায় বিক্রিয়কগুলোর মধ্যে বন্ধন ভাঙা এবং গড়া একসঙ্গে চলে সে অবস্থাকে বলা হচ্ছে অবস্থান্তর অবস্থা। ঠিক আছে, তাহলে সক্রিয় শক্তির সংজ্ঞাটা কি হতে পারে, যে বিক্রিয়ক কোনো গড় শক্তি এবং অবস্থান্তর অবস্থার শক্তি, অর্থাৎ অস্থায়ী অবস্থার শক্তির পার্থক্যই হচ্ছে আসলে সক্রিয় শক্তি। এই শক্তিটা অর্জন করার পর সে তো শক্তি বলতে চলে উঠেছিল, তাই না? তাহলে আমরা সক্রিয় শক্তি এই সংখ্যাটা মুক্ত রাখবো, কারণ এটা অঙ্ক করতে কাজে লাগবে। তাহলে সক্রিয় শক্তি কি, যে অস্থায়ী অবস্থার শক্তি এবং বিক্রিয়ক কোনো গড় শক্তির পার্থক্য হচ্ছে আসলে সক্রিয় শক্তি। কেমন, তো দেখলাম এখানে ধরলাম যে অবস্থান্তর অবস্থার শক্তি হচ্ছে কত, এখানে এটা যদি 90 হয় ধরলাম এটা 95। হ্যাঁ, আর বিক্রিয়ক কোনো গড় শক্তি হচ্ছে 20, তো সেক্ষেত্রে সক্রিয় শক্তি কত হয় 95 - 20, যেটা আসবে সেটা।
কেমন? যারা এই শক্তি প্রকৃত চূড়ায় উঠতে পারবে তারা এবার এখানে উৎপাদে পরিণত হবে। ক্লিয়ার? এটা সক্রিয় শক্তি আমরা দেখতে পেলাম। এখন সক্রিয় শক্তি যত বেশি হবে বিক্রিয়ার হার কিন্তু তত কমবে, কারণ এই সক্রিয় শক্তি তো সবাই অর্জন করতে পারবে না। পারবে? মনে করো এখানে তোমরা ক্লাসের মধ্যে তোমরা অনেক স্টুডেন্ট আছে, এখন সবার একটা নির্দিষ্ট গড় শক্তি আছে। তো তোমাদের বলা হলো যে এই প্রকৃত চূড়ায় কি উঠতে পারবে, তোমাদের শক্তি প্রায় কাছাকাছি, কিন্তু তোমাদের মধ্যে কারো শক্তি তোমাদের চেয়ে একটু বেশি আছে, সে কিন্তু এই প্রকৃত চূড়ায় উঠতে পারবে। যে তোমাদের অপেক্ষা ওই যে স্টুডেন্টটার যে শক্তিটা বেশি সেটাই আসলে সক্রিয় শক্তি। তোমাদের অপেক্ষা সে একটা নতুন শক্তি অর্জন করছে এবং প্রকৃত চূড়ায় উঠতে পারছে, এটাই হচ্ছে আসলে সক্রিয় শক্তি। আমার মনে হয় তোমরা বুঝে ফেলছো সক্রিয় শক্তিকে। সক্রিয় শক্তির সঙ্গে আরেকবার যাই, বিক্রিয়ক কোণের গড় শক্তি এবং অবস্থান্তর অবস্থার গড় শক্তির পার্থক্য হচ্ছে আসলে সক্রিয় শক্তি। অর্থাৎ যে ন্যূনতম শক্তি, অর্থাৎ এই শক্তি অর্জন করলে বিক্রিয়ক সমূহ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে বলা হচ্ছে সক্রিয় শক্তি। সক্রিয় শক্তিকে অ্যাক্টিভেশন এনার্জি দ্বারা প্রকাশ করা হয়। কেমন? ই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ই1 হচ্ছে বিক্রিয়ক কোণের গড় শক্তি, ইএক্স হচ্ছে অবস্থান্তর অবস্থায় শক্তি। এই দুইটা শক্তি পার্থক্য হচ্ছে আসলে সক্রিয় শক্তি। সক্রিয় শক্তি কত? এখানে অবস্থান্তর অবস্থার শক্তি হচ্ছে 95 এবং বিক্রিয়ক কোণের গড় শক্তি হচ্ছে 20, অর্থাৎ সক্রিয় শক্তি 95 - 20। কেমন? এখন এই জিনিসটা যেটা আমরা বললাম সক্রিয় শক্তি, এটা ব্যাখ্যা পর আমাদের যে জিনিসটা পড়তে হবে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। কেমন? এটাও আমাদের কাজে লাগবে। আমরা তাপ উৎপত্তি এবং তাপহারী বিক্রিয়া শুনি, যদিও এখানে নাই, সংজ্ঞাটা আমরা মুখস্থ করে ফেলবো। দেখো এখানে দেখো সক্রিয় বিক্রিয়ক কোণের গড় শক্তি ছিল 20 এবং অবস্থান্তর অবস্থার শক্তি ছিল 95। ঠিক আছে? যারা এই শক্তি পর্বত চূড়ায় উঠতে পারে তারা উৎপাদে পরিণত হয়। তো দেখো এখানে দেখো শক্তি পর্বত চূড়ায় উঠলো এবং উৎপাদে পরিণত হলো। দেখো উৎপাদের শক্তি কিন্তু কত হয়েছে? 10। বিক্রিয়কের শক্তি ছিল 20, উৎপাদের শক্তি হলো কত? 10। বাকি শক্তি গেল কোথায়? একটা সিস্টেমে একটা শক্তি ছিল বিক্রিয়কে, তো দেখা গেল ওই বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হলো। কিন্তু বিক্রিয়ক কোণের যে গড় শক্তি ছিল উৎপাদের ক্ষেত্রে শক্তি কমে গেল, উৎপাদের ক্ষেত্রে শক্তি কি হয়ে গেল? কমে গেল। তো এই যে শক্তিটা কমে গেল, শক্তিটা গেল কোথায়? আগে শক্তি ছিল 20, পরে উৎপাদের শক্তি হয়ে গেল 10, বাকি শক্তি গেল কোথায়? বাকি শক্তি তারা পরিবেশে ছেড়ে দিয়েছে, পরিবেশে রিলিজ করে দিয়েছে। এই বিক্রিয়াকে বলবো আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। ক্লিয়ার? তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? বিক্রিয়কের শক্তি অপেক্ষা যদি উৎপাদের শক্তি কমে যায়, বিক্রিয়কের শক্তি অপেক্ষা যদি উৎপাদের শক্তি কমে যায়, তাহলে বাকি শক্তি সে পরিবেশে ছেড়ে দেয়। এই বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে? তো আমরা তাপ উৎপাদী বিক্রিয়াকে ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করবো। ডেল্টা এইচ দ্বারা। এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান ঋণাত্মক। কেন? আগে বিক্রিয়কের কোণের শক্তি ছিল বেশি আর উৎপাদের শক্তি কি হয়ে গেল? কমে গেল। ঠিক আছে? তাহলে কি হলো? 10 - 20। তাহলে কি কত তাপের প্রয়োজন হলো? -10। অর্থাৎ এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান মাইনাস। কেমন? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যদি উৎপাদের গড় শক্তি কমে যায় তাহলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই বিক্রিয়া তাপ উৎপন্ন হলো কেন? কারণ বিক্রিয়কের শক্তি অপেক্ষা উৎপাদের শক্তি কমে গেছে, বাকি শক্তি পরিবেশে ছেড়ে দিচ্ছে। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এবার চলে আসি আমরা তাপহারী বিক্রিয়া। ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো বিক্রিয়ক কোণের গড় শক্তি কত? 20 আর উৎপাদের গড় শক্তি কত? 40। অর্থাৎ বিক্রিয়কের শক্তি অপেক্ষা উৎপাদের শক্তি বেড়ে গেছে। ঠিক আছে? তো বিক্রিয়ক একটা পাত্রে বিক্রিয়ক ছিল, তো সেক্ষেত্রে তাদের গড় শক্তি ছিল 20। গড় শক্তি কি ছিল? 20। কিন্তু দেখা গেল যে ওই যে উৎপাদ তৈরি হয়েছে উৎপাদের শক্তি কি হয়ে গেছে? উৎপাদের শক্তি বেড়ে গেছে। তো উৎপাদ এই বাকি শক্তি পেল কই? ওখানে তো শক্তি কেউ বাইরে থেকে দেয়নি। তাহলে উৎপাদের শক্তি যে বেড়ে গেল 40 হলো, এটা পাইল করে? সেটা সে পাত্রের পরিবেশ থেকে শোষণ করছে, সিস্টেম থেকে শোষণ করছে। এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। কেমন? তো সেক্ষেত্রে তাপহারী বিক্রিয়া কাকে বলবো? যে বিক্রিয়ক কণার গড় শক্তি অপেক্ষা যদি উৎপাদের শক্তি বেড়ে যায় তাহলে সেই বিক্রিয়াকে বলবো আমরা তাপহারী বিক্রিয়া। তো এই বিক্রিয়া তাপ শোষণ হচ্ছে কেন? কারণ বিক্রিয়কের শক্তি ছিল কম আর উৎপাদের শক্তি কি হয়ে গেছে? উৎপাদের শক্তি বেড়ে গেছে। উৎপাদ
এই অতিরিক্ত শক্তি পেল কি সিস্টেম থেকে গ্রহণ করছে, এই কারণে সিস্টেমের শক্তি কি হয়ে যাবে, কমে যাবে। এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান ধনাত্মক, মনে রাখবো, ঠিক আছে। ডেল্টা এস এর মান কিন্তু হয় ধনাত্মক। তাপোৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান পেলাম ঋণাত্মক, এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান পেলাম ধনাত্মক। তাপোৎপর্য এবং তাপহারী বিক্রিয়ার সংজ্ঞা আমরা পেলাম। কেমন এটা পরীক্ষায় উদ্দীপক এটাই আসবে, মনে এটাই পরীক্ষায় আসলো। এক্ষেত্রে উত্তর কি চাওয়া হতে পারে যে এই বিক্রিয়াটার সক্রিয় শক্তি কত। এই বিক্রিয়াটার সক্রিয় শক্তি কত দেখো তো, 95 - 20 অবস্থান্তর অবস্থার শক্তি এবং বিক্রিয়করণ গড় শক্তি 95 - 20। কেমন 95 - 20 কত হয় হিসাব করে নিই। এবার আসি এই বিক্রিয়াটা কত তাপ হ্রাস পেয়েছে, এটা তাপহারী বিক্রিয়া। হ্যাঁ, কত তাপ হ্রাস পেয়েছে দেখো, উপদের শক্তি 20 আর বিক্রিয়কের শক্তি কত, সরি উপদের শক্তি 40 আর বিক্রিয়কের শক্তি হচ্ছে 20। তাহলে এই বিক্রিয়া তাপ শোষণ করছে 20 কিলোজুল। তাপহারী বিক্রিয়া ও তাপের পরিবর্তন ঘটেছে 20 কিলোজুল। আমরা আগের তথ্য চলে যাই। এক্ষেত্রে চাওয়া হতে পারে যে এই বিক্রিয়ায় তাপের পরিবর্তন কত হয়েছে। তারপর বিক্রিয়া ডেল্টা এস এর মান কত, ডেল্টা এস এর মান দেখো বিক্রিয়কের শক্তি ছিল 20 আর উপদের শক্তি কত 10। তো সেক্ষেত্রে কত কিলোজুল তাপ হ্রাস পেয়েছে 10, না কত কিলোজুল তাপ পরিবেশে ছেড়ে দিয়েছে 10, অর্থাৎ এই বিক্রিয়াটা তাপোৎপত্তি বিক্রিয়া এবং 10 কিলোজুল তাপ পরিবেশে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ডেল্টা এস এর মান ঋণাত্মক, অর্থাৎ ডেল্টা এস এর মান -10। আর এক্ষেত্রে তাপহারী বিক্রিয়া ডেল্টা এস এর মান +20। কেমন অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করতে আছি, তো এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসটি যদি তোমাদের সামান্য কোনো উপকার করে থাকে তাহলে নিজেকে ধন্য মনে করব। তো শুধু ক্লাসটা দেখবই না, এটা মাথার মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করব। একবার দেখলে হবে না, বারবার দেখব, পড়া মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং শুধু এখানে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের বইয়ের পোকা হতে হবে। আমরা বইয়ের পোকা যত বেশি হতে পারবো, আমাদের সাফল্য তত বেশি আমাদের কাছে এগিয়ে আসবে। আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।